হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল মিশিয়ে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো 2024 সালে উচ্চ মাধ্যমিক যেটা হবে তার ডেট ঘোষণা হয়ে গেছে এবং প্রত্যেক স্কুলের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন সকলের কাছেই এবছরের যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপার আছে। তো তোমরা এখন যেটা করবে সেটা হলো প্রত্যেকটা টেস্ট পেপারের কোশ্চেন ধরে প্র্যাকটিস করবে। তো তাই আমিও ঠিক করেছি যে এখন থেকে ধরে তোমাদের সঙ্গে প্র্যাকটিস করবো এবং আলোচনা করবো, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনের উত্তর লিখতে সুবিধা হয় এবং খুব সহজে উত্তর লিখে আসতে পারো। তো এই জন্য আজকে আমি ডাব্লিউবিটি এর 169 পেজের যে টেস্ট কোশ্চেন আছে কলকাতা ডিস্ট্রিক্ট স্কুলের, সেই ডিস্ট্রিক্ট স্কুলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো প্রথমে 2-এর 1-এ যে কোশ্চেনটা পড়েছে যে উপকরণের দাম বৃদ্ধি পেলে যোগান রেখা ড্যাশ দিকে সরে যায়। উপকরণের দাম অর্থাৎ কোনো দ্রব্য উৎপাদন করতে যেগুলো লাগে সেগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে উপকরণের দাম বেড়ে গেলে যোগান রেখা কোন দিকে হবে। দেখো এটার সহজে উত্তর আমি বলে দিতেই পারি, কিন্তু তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে বিশ্লেষণ করলে বললে তোমাদের পরীক্ষার হলে উত্তর দিতে সুবিধা হবে। তাই কি করছি, আমি একটা প্রথমে সাপ্লাই রেখা আঁকছি, এদিকে আমাদের পি, এদিকে কিউ মাপছি। এখন যদি দাম বেড়ে যায়, এই দামে এতটা যোগান দিচ্ছি, এই দামে এতটা যোগান দিচ্ছি। এখন যদি দ্রব্য সামগ্রী কাঁচামালের দাম বেড়ে যায় তাহলে সেম পরিমাণ দ্রব্য দেওয়া সম্ভব হবে না। দাম বেড়ে গেলে আগের তুলনায় আমি সেম দামে আগের তুলনায় কম যোগান দেবো, অর্থাৎ যোগান রেখা বাঁ দিকে সরে যাবে। বুঝতে পেরেছো উত্তরটা? 2 নম্বর হচ্ছে যোগানের পরিমাণের সঙ্গে দ্রব্যের দাম, যোগানের পরিমাণ সাপ্লাই ইজ এ ফাংশন অফ দ্রব্যের দাম যদি লিখি এবং দ্রব্যের প্রকৃতি, সাপ্লাই যে ফাংশন অফ যদি হয় তাহলে এটা কি বলেছে, যোগানের পরিমাণের সঙ্গে দ্রব্যের দাম ও যোগান নির্ধারক অন্যান্য বিষয়ের আঙ্গিক সম্পর্কে কি বলা হয়, এটাকে কি বলা হয়, যোগান অপেক্ষক। ওকে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অলিগোপলি বাজারে বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখা যায়। ড্যাশ হচ্ছে পারস্পরিক সম্পর্ক দেখা যায়। কেন? অলিগোপলি মার্কেট কাকে বলে? যেখানে কিছু সংখ্যক ক্রেতা কিছু সংখ্যক বিক্রেতা থাকে। এখন অল্প লোক যদি থাকে তাহলে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক অবশ্যই দেখা যাবে। এর অথবা আছে ড্যাশ বাজারে দুজন মাত্র বিক্রেতা থাকে, ডুওপলি মার্কেটে দুজন মাত্র বিক্রেতা থাকে, এই জন্য এই মার্কেটকে ডুওপলি মার্কেট বলা হয়। ওকে। 3 নম্বরে সত্য মিথ্যা, একচেটিয়া ফার্মের স্বল্পকালে কখনো ক্ষতি হয় না, কিন্তু দীর্ঘকালেও ফার্মের ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা কি ঠিক? না, একচেটিয়া ফার্ম কখনোই তার ক্ষতি মেনে নেয় না, যেহেতু সে একা থাকে তাই ক্ষতি তার হয় না, সর্বনিম্ন প্রফিট হবে কিন্তু ক্ষতি হবে না। কোন দ্রব্যের দাম সবসময় প্রান্তিক আয়ের সঙ্গে সমান হয়? দাম পি ইকুয়ালস টু এমসি সবসময় হয় না। পি ইকুয়ালস টু এমসি হতে পারে, পি গ্রেটার দেনও এমসি হতে পারে, কিন্তু সব সময় যে পি ইকুয়ালস টু এমসি হবে তা নয়। ওকে, তাহলে এটা মিথ্যে। রাশি তত্ত্বের প্রতিটি মানের সঙ্গে 5 যোগ করলে রাশি তত্ত্বের সমপার্থক্যের মানের কোনো পরিবর্তন হবে না। অবশ্যই যদি প্রত্যেকটা রাশি মানের সঙ্গে 5 যোগ করা হয় তাহলে তার সমপার্থক্যের কোনো পরিবর্তন হবে না, এটা ঠিক। লরেঞ্জ অনুপাতের সর্বোচ্চ মান হয় ড্যাশ। লরেঞ্জ অনুপাতের মান হচ্ছে 0 হয় অথবা 1 হতে পারে, তাহলে সর্বোচ্চ মান কত হবে? না 1 হবে। রাশিতত্ত্বের প্রতিটি মানের সঙ্গে একই সংখ্যা যোগ করলে প্রসারের কোনো পরিবর্তন হয় না। অবশ্যই প্রত্যেকটার সঙ্গে যদি একই যোগ করা হয় তাহলে প্রসারেরও কোনো পরিবর্তন হয় না, এটা অবশ্যই সত্য। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। অবশ্যই একচেটিয়া বাজারে যদি একজনই বিক্রি করে তো যে ফার্ম সেই শিল্প, এটা ঠিক। একচেটিয়া কেন্দ্রীকরণ রোধের জন্য এমআরটিপি অ্যাক্ট ড্যাশ খ্রিস্টাব্দে প্রণীত করা হয়। এমআরটিপি অ্যাক্ট হয় 1969। এটা কিসের জন্য করা হয়েছিল? যাতে একটা কারখানা কিছু মানুষের বা কিছু সম্প্রদায়ের মধ্যে যে কুক্ষিগত ছিল অর্থাৎ আয়ত্তের মধ্যে ছিল সেটাকে রোধ করার জন্য এমআরটিপি অ্যাক্ট আনা হয় 1969। এই কোশ্চেনটা তোমাদের জন্য, ভারতীয় আয় বৈষম্য অনুসন্ধানের জন্য 1960 সালে কোন কমিটি গঠন করা হয়েছিল? এটা তোমরা লিখে জানাবে। ভারতীয় অর্থনৈতিক সংস্কার কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 1991 সালে। গ্যাট চুক্তি কোথায় কবে স্বাক্ষরিত হয়েছিল? কোথায় এবং কবে? গ্যাট চুক্তি 1947 সালে জেনেভাতে স্বাক্ষরিত হয়েছিল। ওকে। এবার এর সঙ্গে কটা বড় কোশ্চেন আছে, আমি একটু বলে দিই। 2 নম্বরের যে কোশ্চেন গুলো আছে যেটা তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমেই যা যে 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বর মান হচ্ছে 2 নম্বরের। গিফেন দ্রব্য কাকে বলা হয়? যখন কোনো ক্রেতার আয় বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কোনো দ্রব্যের চাহিদা কমতে থাকে তাকে গিফেন দ্রব্য বলে। সাধারণত গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে এবং দাম কমলে তার চাহিদাও হ্রাস পায়। এক্ষেত্রে একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা যে লিখতে হবে, যেখানে আয় প্রভাব প্রবর্তী প্রভাব অপেক্ষা বেশি শক্তিশালী, এই কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিখতে হবে। পারস্পরিক স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমরা জানি ডিমান্ড
চাহিদা বা ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস, ডিমান্ড অফ এক্স ইজ এ ফাংশন অফ প্রাইস অফ এক্স, প্রাইস অফ ওয়াই, এবং আরো জিনিস থাকে। তো এখানে এই পারস্পরিক দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা হচ্ছে কোন দ্রব্যের দামের 1% পরিবর্তনের পরে অন্য দ্রব্যের চাহিদা যত শতাংশ পরিবর্তন হয় তাকে বলা হয় পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। ওকে, এর অথবা আছে বিলাস দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতার মান কত। কি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু বোঝো। বিলাস দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে নর্মালি চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে। বিলাস দ্রব্য মানে ধরো এই ফোন, তোমার ইনকাম যদি বাড়ে তাহলে তোমার ফোন কেনার প্রবণতা কি হবে, যদি দামি ফোন কেনার প্রবণতা কি হবে, বাড়বে, সেটা বিলাস দ্রব্য। বিলাস দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদাও বাড়বে। ওকে, বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার মান কত, স্থিতিস্থাপকতার মান কত হবে তাহলে এটা, যদি এটা হয় আয় বাড়লে চাহিদা বাড়বে, অবশ্যই একের থেকে বেশি হবে। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন, দাম আয় বাড়লেও কিন্তু এর চাহিদা ফিক্স থাকবে, এটা উলম্ব হবে। অর্থাৎ এর মান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে 0 বা 1 থেকে কম, আর বিলাস দ্রব্যের ক্ষেত্রে হবে 1 থেকে বেশি। দীর্ঘকালের গড় ব্যয় রেখাকে মোড়ক রেখা বলা হয় কেন? দেখো, দীর্ঘকালের যে গড় ব্যয় রেখা হয়, আমরা জানি গড় ব্যয় রেখা এরকম, এটা এলএসি। এলএসি কি করে পাওয়া যায়? এলএসি এসএসি এবং এমসি এর মিলিত পয়েন্ট গুলো দিয়ে পাওয়া যায় এরকম করে। এগুলো সব এসএসি, এটা এসএমসি। তো এই বিন্দুগুলো যোগ করে 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 হয় তৈরি হয় বলে, এটা পুরোটা যোগ হয় তৈরি হয় বলে একে বলা হয় মোড়ক রেখা। উৎপাদনে পরিবর্তনশীল ব্যয় দুটো উদাহরণ। উৎপাদনশীল পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় কি? আমাদের যে অস্থায়ী শ্রমিক থাকে, ইলেকট্রিক বিল থাকে, কাঁচা মাল থাকে, এগুলো উৎপাদন হলেই লাগে, তো এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। দেখাও যে গড় আয় ইকুয়ালস টু দাম। গড় আয় কি? টোটাল রেভিনিউ সমান পি ইন্টু কিউ। গড় আয় এআর সমান কি? টিআর বাই কিউ। টিআর সমান কি? পি কিউ বাই কিউ। তাহলে কিউ কিউ কেটে গেলে পি, তাহলে এআর ইকুয়ালস টু পি, প্রমাণিত। ওকে, ঘর্ষণজনিত বেকারত্ব কাকে বলে? ঘর্ষণজনিত বেকারত্ব হচ্ছে, ধরুন একজন শ্রমিক বা একজন এমপ্লয়ি বা একটা মানুষ কাজ করছে, তো তাকে সেখানে তার মাইনেতে পোষাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে সে কি করবে? সে কাজ ছেড়ে দেবে এবং নতুন কাজের সন্ধান করবে। তো এই যে কাজ ছেড়ে দিয়ে নতুন কাজের যে সন্ধান করবে, তো সেই সময়টায় তার বিভিন্ন সময় যে টানাপোড়েন চলবে, এটা কি ঘর্ষণ জনিত বেকারত্ব বলা হচ্ছে। অর্থাৎ একটা কাজ ধরা এবং একটা কাজ ছাড়ার মাঝে যে গ্যাপটা থাকে এবং সেই সময় তাকে যে বিভিন্ন ঘাত প্রতিকারের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা কি তারা বলা হচ্ছে ঘর্ষণ জনিত বেকারত্ব। ওকে, শিক্ষিত বেকারত্বের একটা কারণ ব্যাখ্যা করো। শিক্ষিত বেকারত্ব যদি কম ওয়েজ হয়, সে কাজ করতে যাবে না, তাহলে কম ওয়েজ হলে সে কাজ করতে যাবে না বলেই সে বেকার থাকবে। ওকে, এটা দারিদ্র রেখা কাকে বলে? পুষ্টি সংক্রান্ত ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য দৈনিক 2250 ক্যালোরি যুক্ত খাদ্য গ্রহণে অক্ষম ব্যক্তিরাই দারিদ্র সীমার নিচে বসবাস করে, একে দারিদ্র রেখা বলে। ভারতবর্ষের দুটি সরকারি বীমা কোম্পানির নাম লেখো, এলআইসিআই, জিআইসিআই। তো এইভাবেই এখন যতদিন না পরীক্ষা শুরু হচ্ছে ততদিন বিভিন্ন টেস্ট পেপারে কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং জানুয়ারির শেষের দিকে তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন দেব। তোমরা সকলেই ভিডিওটা মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো। কোনো কিছু কোশ্চেনের উত্তর জানার থাকলে অবশ্যই আমাকে জানাও। কোনো টেনশন নেবেন না, টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করো, আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি এগুলো করো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।